বুককিপিং এর রেকর্ডিং প্রসেসে কি, যদি আপনি হয় আপনি কোনো কিছু সেল করতেছেন, সেটা সার্ভিস হোক প্রোডাক্ট হোক, অথবা আপনি কোনো কিছু কিনছেন, সেটা সার্ভিস হোক অথবা প্রোডাক্ট, যে কোনো কিছু। আচ্ছা, এখানে কনসেপ্টটা কি, আপনাকে একজন কখন বিল আপনাকে প্রোভাইড করবে অথবা আপনি কখন বিল রিসিভ করবেন, অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভে কিন্তু কন্ডিশনস আছে। কেউ জানেন আপনি কখন বিলকে পেয়েবল করবেন অথবা কোনো সেলকে রিসিভেবল করবেন, কখন সেটা? বাকিতে যখন বাকিতে কন্ডিশনটা বলতে কি, সেই কন্ডিশনটা কি অ্যাকাউন্টিং এর কিন্তু রিকগনাইজ, অর্থাৎ আপনার সেল অথবা পারচেজকে আপনি কখন রিকগনাইজ করবেন। রিকগনাইজ করা মানে তো আপনি এখন ধরবেন যে হ্যাঁ এটা আমার সেল হিসেবে রিকগনাইজ হচ্ছে অথবা আমার পারচেজ হিসেবে রিকগনাইজ হচ্ছে, এবার আমার এটাকে রেকর্ড করার প্রয়োজন আছে। ফার্স্টে যদি পার্সেসের কথা বলি, আগে আমি পার্সেস অর্ডার পাঠাইছি, সেই পার্সেস অর্ডার কমপ্লিট হওয়ার পরে প্রোডাক্টটা যখন আমার কাছে আসছে, মানে আমি হাতে পাইছি, তখন আমি ওইটা পার্সেস হিসাবে এন্ট্রি দেবো। পার্সেস করব। আর সেলের ক্ষেত্রে সেলসের ক্ষেত্রে সেলস অর্ডার আগে আমি রিসিভ করব, রিসিভ করার পরে যখন আমি প্রোডাক্টটা দিয়ে দেবো তখন আমি সেলসের এটা এন্ট্রি করব। আর সার্ভিসের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে সেম, আগে আমি সার্ভিসের জন্য যে এটা পাবো ওটা রিসিভ করবো, এরপর আমি সার্ভিস দিব, সার্ভিস দেওয়ার পরে যখন আমি মানে আমার চার্জটা পাবো তখন আমি রেকর্ড করবো। বুঝি নাই, সার্ভিস চার্জ মানে আমি যদি একজনের সার্ভিস চার্জ পাওয়ার পরে রেকর্ড করবেন যে এটা সেলস হিসেবে আমার সার্ভিস দেওয়ার সাথে সাথে রেকর্ড করবো। আর যখন সে সার্ভিস, যদি সার্ভিস চার্জ আপনি না পান, যদি আপনাকে না দেয়, সার্ভিস চার্জ না দিলে তো স্যার ওইটা এখন মানে বাকি থেকে যাচ্ছে, এখন আপনি সেল হিসেবে রিকগনাইজ করবেন কি করবেন না, মানে সেটা রিকগনাইজ বলতে কি, আমি রিকগনাইজ করলে তো আপনি রেকর্ড করবেন, আলটিমেটলি আপনি রিকগনাইজ না করলে তো রেকর্ড করবেন না। আপনি কি রিকগনাইজ করবেন কি করবেন না, যদি আপনাকে পেমেন্ট না দিল আমি রিকগনাইজ করবেন? আচ্ছা ঠিক আছে, তার মানে তারপরে আচ্ছা এবার আসি, মানে আপনি যেটা বলছেন একদম এর চেয়ে মানে ভালোভাবে এক্সপ্লেন করার আর মানে আর কিছু নাই। এবার আমি জাস্ট শর্টে বলি, যেটা অ্যাকাউন্টিং এর ল্যাঙ্গুয়েজে, সেটা হলো আপনি তখন কোনো পারচেজ অথবা সেলস রিকগনাইজ করবেন যখন, যদি প্রোডাক্ট হয় তাহলে সেটা হলো ট্রান্সফার অফ ওনারশিপ। গুডসের ক্ষেত্রে সেটা ট্রান্সফার অফ ওনারশিপই যখন হবে, তখন আপনি সেটাকে সেলস অথবা পারচেজ হিসেবে রিকগনাইজ করতে পারবেন গুডসের ক্ষেত্রে। আর যদি সার্ভিস হয় তাহলে সেটা হলো কমপ্লিশন অফ সার্ভিস প্রোভাইডিং। আপনার যখন সার্ভিস প্রোভাইডিংটা কমপ্লিট হয়ে যাবে তখনই সেটা আপনার জন্য পারচেজ অথবা সেলস। মানে আপনি ওই যে আপনি আমাকে টাকা দিল কি দিল না, অথবা আমি দিলাম কি দিলাম না সেটা না, কথা হলো যেটা আমি পারচেজ করেছি সার্ভিসটা অথবা আমি সেল করেছি। এখন যদি না দেয় তাহলে সেটা ব্যাড ডেট, যেটা হলো আমার অনাদায়ী পাওনা যেটা আমরা বলি, বা মন্দ ঋণ, কুঋণ যেটা বলি। তো হ্যাঁ, আপনি যে কোনো প্রোডাক্ট পারচেজ করেন অথবা সেল করেন, প্রথমত একটা কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্টের মধ্যে টার্মস অফ কন্ডিশন না ওইটা না, ওইটা আপনার কোনো অ্যাকাউন্টিং এর ল্যাঙ্গুয়েজে বলে ওটা পারচেজ না। পারচেজ যদি আপনি করেই ফেলেন তাহলে সেইটা তো পারচেজ করার পরে টার্মস এন্ড কন্ডিশন, যে আমার প্রোডাক্ট এটা হইতে পারবে না, ওইটা হইতে পারবে না, তাহলে ফেরত দিবেন, সেটা না। ইনিশিয়ালি আপনি তো প্রোডাক্ট রিসিভ করার পরে গুডস রিসিভ যখন করতেছেন তখন আপনি দেখছেন, তাহলে এখানে আরেকটা কথা আছে, এখানে আবার অডিট চলে আসতেছে। আচ্ছা আসি, ফাইন। আপনি যখন, হ্যাঁ আমরা তো ওইটাতে থাকবো, যেমন ধরেন এই যে এসিটাই, হ্যাঁ এসিটা আপনি কিনলেন ওয়ার্লপুল র্যাঙ্কস থেকে কিনছেন, তো র্যাঙ্কস থেকে যখন আপনাকে এটা পাঠাইলো, প্রোডাক্টটা পাঠাইলো, পাঠানোর পরে আপনি কোম্পানি, আমি কিন্তু পার্সোনাল হিসেবে নিলে কিন্তু অত ফর্মালিটিজ আসবে না, আমি আপনার কোম্পানি হিসেবে ধরতেছি, এটা হলো আপনার এই প্রতিষ্ঠানে নিল। এখন নেয়ার পরে ওরা ভিতরে গুডস রিসিভ নোটও কিন্তু দিবে। কে দিবে? যেই প্রতিষ্ঠান রিসিভ করছে সেই প্রতিষ্ঠান গুডস রিসিভ নোট দিবে, আর যারা দিচ্ছে তারা দিবে গুডস ডিসপাস নোট অথবা ডেলিভারি নোট, যে তারা এটা ডেলিভার করছে তাদেরকে এই প্রোডাক্টের সাইন দিতে হবে যে তোমার আমি এখানে ডেলিভারি করছি অথবা গুডস ডিসপাস করছি, এই দুইটা এসি বা তিনটা এসি, হ্যাঁ এই ব্র্যান্ডের, এই নামের, এই সাইজের, এই কনফিগারের, সবকিছু ওখানে লেখা থাকবে যে এটা দিছি
এটা দিয়েছি, সো তুমি আমার এটা সাইন দাও, মানে আমি তো তোমাকে এটা দিছি। তো এটা ওখান থেকে এটা পাঠায় দিবে। এটা হলো তার রেকর্ডের জন্য, যে তার যে ওয়্যার হাউস থেকে এটা বের হইছে, তার সেন্টারে সে সেন্ট্রালি সে ওটাকে রিপোর্ট করতে হবে যে ওয়্যার হাউস থেকে কয়টা বের হলো, এবং পরবর্তীতে তার ওটা কাউন্টের জন্য তার জন্য সুবিধা হবে, যেখান থেকে এতগুলো বের হয়েছে তাহলে এতগুলো থাকার কথা। এটা হলো ওর সাইড থেকে। আর যে রিসিভ করছে, যে কাস্টমার, সে কিন্তু সে দিবে কি, সে দিবে গুডস রিসিভড নোট, যে আমি এই এই তারিখে এই সাইজের এসি, এই ব্র্যান্ডের এসি, এতগুলো এসি, হ্যাঁ, আমি রিসিভ করেছি, মানে ঠিক অবস্থা, মানে সেটা ঠিক ছিল, আমি যা যা চাইছি সেই অনুযায়ী ঠিক অবস্থায় আমি রিসিভ করেছি, সে দিবে। এটা রিসিভ করবে কি, র্যাঙ্কস, যে গুডস রিসিভ নোট, তখন আমরা র্যাঙ্কস ওইটার এগেইনস্টে সে তাকে বিল করবে, যে তাহলে তুমি তো এই যে তোমার গুডস রিসিভ নোটটা ওই বিলের সাথে অ্যাটাচ করে সে দিয়ে দিবে, এই যে তোমার গুডস রিসিভ নোট, এইটা, এই যে তুমি এবার তোমার থেকে আমি 2 লাখ টাকা পাওনা হয়েছি, এই যে আমার, এই যে ওর জন্য ইনভয়েস, আর এই প্রতিষ্ঠানের জন্য কি বিল, যে সে কিনছে, এটা দিবে। তার মানে এবার ওরা কি করবে, এটার এগেইনস্টে কি করবে, বিল রেকর্ড করবে। আর র্যাঙ্কস কি করবে, ওই গুডস রিসিভ নোট ট্রান্সফার অফ ওনারশিপ কমপ্লিট, যে আমি যাদেরকে দিছি তারা এটা পেয়ে বুঝে আমাকে সেটা রিকগনাইজ করছে, যে হ্যাঁ তারা এটা বুঝে পাইছে, সবকিছু ঠিক আছে। এবার ওরা এটাকে সেল হিসেবে নিবে। এবার আসেন মাঝখানে ঢুকি, মানে এবার সবকিছু ঠিকমতো হয় নাই, কি 5টা এসির মধ্যে একটা এসি পড়ছে ভাঙা, তাহলে র্যাঙ্কসের থেকে কিন্তু 5টা এসি বেরিয়েছে, ওরা কিন্তু গুডস ডিসপ্যাচ নোটে দিছে 5টা, হ্যাঁ, কিন্তু পিটিআই এখানে বলতেছে যে না আমরা 4টা পাইছি, একটা ফেরত দিলাম, ওটা ভাঙা ছিল, তাহলে গুডস রিসিভ নোটে ওরা দিছে হলো 4টা, কিন্তু র্যাঙ্কস কিন্তু ইস্যু করছে 5টা। তার মানে এখন ট্রান্সফার অফ ওনারশিপ কমপ্লিট হয়েছে কিন্তু 4টার জন্য, 5টার জন্য না, যদিও 5টাই বের হয়েছে, একটা তো রিটার্ন দিচ্ছে। হ্যাঁ, ওই যে তখন হলো এই কন্ডিশনটা, যে আমার যা যা হওয়ার কথা ছিল সেটা, তো এইটাতে আপনার ট্রান্সফার অফ ওনারশিপ হওয়া কমপ্লিট হয় নাই, কারণ আমি রিসিভ করি নাই, এবং আমি মেনেও নেই নাই যে তোমার 5টাই ঠিক আছে, আমি মেনে নিয়েছি 4টার কথা, আমি 5টার কথা মেনে নেই নাই। তো তখন ওকে গুডস রিসিভ নোট কি 4টার জন্যই পাঠানো হয়েছে, এবং সে ইনভয়েস, সে 4টার জন্য ইনভয়েস করতে পারবে, যেহেতু সে একটা ফেরত পাইছে, 4টার জন্য স্বীকারোক্তি পাইছে, তো 4টা সে বিল ইনভয়েস করছে, এবং পিটিআইও বলছে যে এটা হ্যাঁ 4টার জন্য ঠিক আছে। এবার আমিও বিল হিসেবে রেকর্ড করলাম, আমিও ওর থেকে, সে আমার থেকে পেমেন্ট পায় পেয়েবল, আর ও বলছে যে আমি ওর থেকে পেমেন্ট পাই, সে আমার জন্য রিসিভেবল, ঠিক আছে। এবার আমার ট্রানজাকশন হবে, যদিও আমার সাথে সাথে পেমেন্ট হয় না, কারণ এগুলো আমি একদিন পরে দিব, 2 দিন পরে দেবো, 1 সপ্তাহের মধ্যে দিব, প্রতিষ্ঠানগুলোতে পেমেন্টগুলো এরকমই হয়, সাথে সাথে অনেক সময় কিছু হয়তো অ্যাডভান্স দেয়, অথবা আগে কিছু অ্যাডভান্স দেয়, পরে ফুল পেমেন্ট দেয়, অথবা এক সপ্তাহের মতো, যাদের রিলেশন ভালো থাকে তারা 1 সপ্তাহের মধ্যে পেমেন্ট দেয়, একটা এই ধরনের একটা কন্ডিশন থাকতে পারে। তাহলে এই হলো আমার সিনারিও সিচুয়েশন, রাইট। তাহলে আমার সেল কখন, প্রোডাক্টের ক্ষেত্রে বুঝলাম, সার্ভিসের ক্ষেত্রে একই রকম। এবার আপনি ধরেন যে এই 5টা এসি ধরেন অনেক আগে কিনছে, এবার হলো এগুলোকে সার্ভিসিং করতে হবে, এটার জন্য পেমেন্ট করতে হবে, ধরেন যে সেবা XYZ আসে, সেবা XYZ এ এখন 5টা এসি সার্ভিসিং করার কথা, মানে তাদের সাথে কথা হয়ে আসছে যে 5টা এসি সার্ভিস করতে হবে, কত করে দিতে হবে, প্রত্যেকটা এসির জন্য 2000 করে আমাদেরকে দিতে হবে, জাস্ট সার্ভিসিং, কোনো পার্টস লাগবে না, জাস্ট ওকে ওই ক্লিন করে জাস্ট যেটা করতে হবে, 6 মাস পর পর করতেছে, অথবা 4 মাস পর পর। ওরা আসলো, আসার পরে দেখলো, দেখার পরে আপনার 3টা করলো, কত 2 দিনে বলছে যে এটা আমাকে 1 দিনের মধ্যে করে দিতে হবে, হ্যাঁ 5টা। এখন ওরা এসে মাত্র 3টা করতে পারলো একদিনে, আর বাকিটা করতে পারে না, এবং পরবর্তীতে লোক এসে দেখলো যে না বাকি 2টা করার দরকারও নাই, যদিও তাদের সাথে কন্ডিশন ছিল যে তাদেরকে 10,000 টাকা পেমেন্ট করবে, হ্যাঁ তাদেরকে 10,000 টাকা পেমেন্ট করবে, 5টার জন্য 2,000 টাকা করে। তো এখন তারা 3টার জন্য আজকের দিনে শেষ করলো, একদিনে শেষ করলো, এবং তারপরে ফেরত দিয়ে বললো, এবং তারা এখান থেকে বললো যে আমাদের আর দরকার নাই সার্ভিস, যা হয়েছে ঠিক আছে। তাহলে এখানে তারা সার্ভিস কমপ্লিশন করছে কিন্তু 60%, হ্যাঁ 3টার জন্য। তো এখন ওরা যদি ওইটা তো ওরা যদি 5টার জন্য করে, যে তুমি 10,000 টাকার আমাদের কন্ট্যাক্ট ছিল সেটার জন্য যদি তারা চায়, এবং এখান থেকে যদি একসেপ্ট করে যে না আমার সার্ভিস কমপ্লিশন হয়েছে 3টার জন্য, আমি 3টার জন্য এটা একসেপ্ট করতেছি, সার্ভিস গুডস অর সার্ভিস রিসিভ নোট, মানে সে যেভাবে ইস্যু করে, তাহলে দেখেন, তাহলে আপনার এখানেও একই রকম কমপ্লিশন অফ সার্ভিস কিন্তু হচ্ছে 60%-এর জন্য, তাহলে আপনার ইনভয়েস কিন্তু ওই 60%-এর জন্যই বা 3টা এসির জন্যই হচ্ছে। তাহলে সে ভাই XYZ এখন চাইলেও 10,000 টাকার জন্য করবে, কারণ তো সে তো সার্ভিসই দেয় নাই, সে কিন্তু 10,000 টাকা ওই দিনের জন্য রেকর্ড করতে পারবে না, তার রেভিনিউর জন্য, সেলসে সে সার্ভিসই দিচ্ছে 3টার জন্য,
সে 10,000 টাকা এখন চাইলেও তো সেটা হবে না। আপনি 10,000 টাকা সার্ভিস দেন, যদি পরের দিন দেন তাহলে পরের দিনের জন্য বা পরের মাসের জন্য সেটা সেলস হতে পারে, কিন্তু ওই দিনের জন্য তো এটা সেলস না। আপনি সার্ভিস দিচ্ছেন হলো 3টার জন্য, তাহলে আপনি 3টার জন্য করতে পারেন। সেও 3টার জন্য নিচ্ছে, তারও হলো বিল 3টার জন্য, সে 5টার জন্য হইলো সেটা নিচ্ছে না। তার মানে কনসেপ্ট তো ক্লিয়ার। ওকে ফাইন। এবার আসেন, আমার এগুলো যখন হইলো তাহলে আমার নেক্সট স্টেপ কি? ম্যানুয়ালি বলতেছি, আমার কোনো সফটওয়্যার এন্ট্রি নাই, মানে নাই, আমি এখন এটা ম্যানুয়ালি রেকর্ড করবো। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? স্যার যখন আমরা সার্ভিস সেলসের ক্ষেত্রে না পার্সেল আমি ইনস্ট্যান্ট পেমেন্ট করব, সমস্যা নাই। বল ধরে নেন আমি 1 সপ্তাহ পরে পেমেন্ট করব না, আমি আজকে দিছেন, আজকে বিল দিলেন সবই, আমি আজকে দিন শেষে আমাকে দিতে দিতে সেটআপ করতে করতে তো সময় লাগলো, তাই না? আপনি আমার সবকিছু সেটআপ করে দিলেন, বিল দিলেন, আমি আপনাকে ক্যাশে পেমেন্ট দিয়ে দিলাম, অথবা ব্যাংক ট্রান্সফারই করে দিলাম, ইনস্ট্যান্ট, কোনো সমস্যা নেই, এনপিএসবি আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু কথা হলো আমি এবার আমার এটা ট্রানজ্যাকশনটা আমি কিভাবে রেকর্ড করব, কি কি স্টাইলে, কি কি স্টেপে রেকর্ড করব বলেন? স্টেপটা কি? আমি একদম ম্যানুয়াল সিস্টেমে আছি এখন। হ্যাঁ বলেন, জার্নাল তো ভাই সবগুলো জার্নাল দিতে হবে, আমাকে বলতে হবে। ক্যাশ আমরা কি সার্ভিস 5টা এসি কিনছি। ফার্স্ট এসে কিনছি হুম। প্রাইসিং এর আমাদের কি সম্পর্কে সেলস ক্রেডিট ব্যাংক অর ক্যাশ ডেবিট আপনি একবার বলেন, তারপর ওনারটা নিচ্ছি আমি। সেলস ক্রেডিট ব্যাংক অর ক্যাশ ডেবিট না, আমরা কিনেছি। কিনছি হ্যাঁ। পারচেজ ডেবিট আর ব্যাংক অর ক্যাশ ক্রেডিট প্যাচ, আমি তো এসি কিনেছি ভাই, আমি তো বলে দিচ্ছি যে আমি 5টা এসি কিনলাম অফিসের জন্য। অফিসের জন্য 5টা এসি কিনেছি। এটা আমাদের সম্পদ অফিসে হ্যাঁ আপনি বলেন এবার ভাই। এসি নামে আমরা রাখবো যে আমাদের ফিক্সড আছে হ্যাঁ আর ব্যাংক কথা ক্যাশ ক্রেডিট আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু অ্যাক্রস কনসেপ্ট একটা ব্যাপার আছে, আপনার ম্যাচিং কনসেপ্ট বা অ্যাক্রস কনসেপ্টে যেটা হয় সেটা হলো ক্যাশ বেসিসে অ্যাকাউন্টিং আসলে হয় না। আপনারা যেটা বলেন এটা ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। আমি যদিও ক্যাশে পেমেন্ট করেছি, কিন্তু আমার রেকর্ডিংটা এভাবে হবে না। আগে আমাকে পেয়েবল ক্রিয়েট করতে হবে, তারপরে সেই পেয়েবলের এগেনস্টে আমাকে পেমেন্ট দিতে হবে। তো নাম্বার 1 আমার জার্নাল যেটা হবে সেটা হলো, আমি এটাকে টাইপেও ধরতে পারি, অফিস ইকুইপমেন্ট, মানে টাইপ যেটা বলছেন এসি ফাইন, সমস্যা নেই, বাট এটা আমরা টাইপ ধরি, কারণ এটা আরো অনেক কিছুই লাগতে পারে, যেমন এইখানে প্রজেক্টরও আছে। তো অফিস ইকুইপমেন্ট ডেবিট, যে আমার অ্যাসেট বাড়ছে, ফাইন। আর আমি পেয়েবল ক্রিয়েট করতে হবে র্যাঙ্কসকে, র্যাঙ্কস ক্রেডিট। কেন ক্রেডিট? আমার পেয়েবল বেড়ে গেছে, দেন আমি ওই দিনই তাকে পেমেন্ট করছি, ফাইন, বাট আগে আমার পেয়েবল ক্রিয়েট করতে পারে, আমি তাকে পেমেন্ট করছি, তাহলে র্যাঙ্কস ডেবিট এবং ব্যাংক ওই ক্যাশ ক্রেডিট, আমি ক্যাশে পেমেন্ট করেছি, ঠিক আছে? তো জার্নালটা হবে আগে আপনার পেয়েবল ক্রিয়েট হবে, দেন আপনার পেমেন্ট হবে। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং কিন্তু এটা কেউ ফলো করে না, এবং ওইটা অ্যাকসেপ্টেডও না ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী। ক্যাশ বেসিস আপনি আছে, আপনি করতে পারেন, কিন্তু আপনি যদি অডিট স্ট্যান্ডার্ড বা কোনো কোম্পানির কাজ করতে চান, আপনাকে ক্যাশ বেসিসে অ্যালাউ করবে না, ওইটা আপনার অ্যাকসেপ্টেড না। সো আপনাকে অ্যাক্রোল বেসিস অ্যাকাউন্টিং করতে হবে। আগে আপনি পেয়েবল অথবা রিসিভেবল ক্রিয়েট করবেন, দেন আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট এন্ট্রি দিবেন। একই ডেটে হইতে পারে, একই সময় হইতে পারে, সেটা আপনার এইভাবেই করতে হবে। যেটা একটা এন্ট্রি করতাম এখন ওটা দুটো এন্ট্রি করতে না, এটা তো হ্যাঁ, আমরা একটা না, বইয়ের ভাষা। সবসময়। যে আমরা যেটা করছি এটা হচ্ছে বইয়ের ভাষা, স্যার যেটা বললে এটা হচ্ছে বাস্তবে। না, বইয়ের ভাষা না, বই তো এভাবেই আছে। স্যার আছে। হ্যাঁ। বাস্তবে এটা হয় না ক্যাশে পারচেজ করলে কি বাস্তবে এখন হ্যাঁ, রিসিভেবল আপনি কিভাবে সফটওয়্যারে যখন এন্ট্রি দিবেন তখন তো আগে তার নামে একটা এভাবেই হয়, সব ক্ষেত্রে এভাবে হয়। আমি যদি ক্যাশে কিনি আমি হ্যাঁ। বাংলাদেশের কথা বলতেছি হ্যাঁ, হ্যাঁ। তো আমরা সরাসরি পেমেন্ট পেমেন্ট দিয়ে দেন না, সেটা তো পেমেন্ট দিয়ে দেন, সেটা ঠিক আছে, আপনার রেকর্ডিংটা এভাবে হবে, এটা আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এভাবেই করতে হবে। ওটা যদি একই ব্যক্তির কাছে বেশি ট্রানজাকশন হয় তখন তো আমরা এটা রিসিভেবল না না, আপনি এভাবে করে এন্ট্রি দিলে এটা হবে না, এটা অ্যাকসেপ্টেড না। কারণ কি জানেন, তখন আপনার হবে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, আপনার যেই কাজগুলো, আপনার যে রেকর্ডিং প্রসেসটা বুক কিপিং এর, সেটা স্ট্যান্ডার্ড তাহলে দুইটা হয়ে যাচ্ছে। আপনি ক্যাশ বেসিসও করতেছেন, আপনি অ্যাক্রোল বেসিসও করতেছেন। আপনি যখন আপনি ভাবতেছেন যে আমি একদিন পরে দিচ্ছি বা 1 সপ্তাহ পরে দিচ্ছি, তখন আপনি করতেছেন অ্যাক্রোল বেসিস, আর আপনি যখন ইনস্ট্যান্ট দিচ্ছেন তখন আপনি করতেছেন ক্যাশ বেসিস। হবে না, আপনি যে কোনো একটা ফলো করবেন। আপনি যদি এবার আসেন, তাহলে আপনি যদি ইনস্ট্যান্ট দেন, না সফটওয়্যার ক্ষেত্রে না, আসেন আমি আপনার সিস্টেমটা মানলাম, না না আমি আপনার সিস্টেমটাই মানলাম, মানে আমি আপনার সিস্টেম না, আমি যখন ক্যাশ বেসিসে থাকলাম, তাহলে আপনি দেখেন পুরো এন্ট্রিটা কিভাবে রং হয়। আপনি যদি ক্যাশ বেসিসে ধরেন, এই যে এসিটা, হ্যাঁ আমি তো ইনস্ট্যান্ট দিলাম দেখে এটা তো বললাম, ধরেন আমি 1 সপ্তাহ পরে পেমেন্ট দিব,
ওর থেকে আমি অনেক কিছুই কিনি, আমি 1 সপ্তাহ পরেই পেমেন্ট দিব। 1 সপ্তাহ পরে যদি আমি পেমেন্ট দিই তাহলে ক্যাশ বেসিসের রুলসটা কি? ক্যাশ বেসিসের রুলসে আপনি কি ধরেন ওনার থেকে আমি অনেক র্যাঙ্ক থেকে আমি অনেক কিছুই কিনি, এরকম একটা হিসাব আছে আমার। তাহলে আমি না, কেন এটা হবে না? ক্যাশ বেসিসে আপনি যখন পেমেন্ট করবেন ঠিক তখনই আপনি সেটাকে রিকগনাইজ করবেন, তার আগে তো আপনি তাহলে তো আপনি অ্যাক্নোজ বেসিসে চলে গেলেন। ক্যাশ বেসিসের রুলসটা কি? ক্যাশ বেসিসের রুলসটা হলো আপনি যখনই নগদে ট্রানজাকশন হবে তখনই আপনি ট্রানজাকশন রেকর্ড করবেন, তার আগে না। না, তাহলে আপনি যদি এটা কিনেন তাহলে আপনি তো ওকে পেমেন্ট দেনই নাই, তাহলে 1 সপ্তাহ বা 1 মাস আপনি এই রেকর্ড এই পারচেজটা কোনোভাবে আপনি আপনার বুকসে দেখাইতে পারবেন না অ্যাকর্ডিং টু ক্যাশ বেসিস, অ্যাকাউন্টিং টু ক্যাশ বেসিস কনসেপ্ট। যখন আপনি তাকে পেমেন্ট করছেন তখন আপনি দেখাবেন অফিস ইকুইপমেন্ট ডেবিট আজকে 30 তারিখে, ক্যাশ ক্রেডিট কিন্তু আপনি প্রোডাক্ট পেয়েছেন কিন্তু 10 তারিখে, আপনি এটা দেখাতে পারবেন না। এটা আপনি ক্যাশ বেসিসের যেই প্রিন্সিপাল বা রুলস বা নিয়ম ওটা আপনি করতে হলে এটাই করতে হবে, যেই মাত্র যখনই আপনার নগদের লেনদেন হবে তখনই সেটা রেকর্ডেবল, তার আগে রেকর্ডেবল না। ক্যাশ বেসিস কনসেপ্ট। টালি প্রাইমে না ভাই, আপনি যে কোনো সফটওয়্যারে আপনি এন্ট্রি দিতে পারবেন। ভাই আমি আপনার যেটা বলতেছি, আপনি পুরো পৃথিবী একসাথে করলেও এটা ঠিক হয়ে যাবে না, এটা ভুল। আমরা শিখেছি, আমরা যখন শিখেছি মানে আমরা যখন পড়াশোনা করলাম মানে ধরেন 9-10-এ, আমরা তো এইভাবে শিখবই, এটা তো আমাদের শেখানোর জন্য করছি। স্টেপ বাই স্টেপ কিন্তু এটা চলে আসছে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ এটা আসছে যে এটা এইভাবে করেই রেকর্ড করতে হয়। এটা রেকর্ডিংটা এটা আমরা এটাতে ইন্টারমিডিয়েটে শিখছি, আমার যতটুকু মনে আছে আমি এটা ইন্টারমিডিয়েট থেকেই শিখছি। এবং যখন আচ্ছা, তাহলে এখন এটা আমরা বুঝলাম যে আমরা আসলে বিল এবং ইনভয়েস কখন আমরা ক্রিয়েট করব বা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা বিল এবং ইনভয়েস ক্রিয়েট করার পরে পেমেন্ট করব। সো বিল এবং ইনভয়েস আমরা কিভাবে কোথা থেকে ক্রিয়েট করতে পারি? জেরোতে যদি আমরা যাই, এখানে দেখেন বিজনেস অ্যাকাউন্টিং আছে যত সব সেটআপ এবং আদার রিপোর্ট দেখার জন্য আমরা দেখেছি, কিন্তু বিজনেসটা এর আগে আমরা দেখিনি, আজকে প্রথম দেখবো। সো এখানে দেখেন বিজনেস। সো যদি বিজনেসে যাই দেখেন এখানে কিছু পার্ট আছে যেগুলো আপনার এগুলো পেইড পার্ট আমি বলেছিলাম, কিন্তু শুধুমাত্র এই দুইটা চাইলে আমরা আনপেইড মানে জাস্ট কাজ করতে পারি, যেটা আমাদের বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এর জন্য ওরা আমাদের ওই সাবস্ক্রিপশনটার জন্য দিয়ে দিয়েছে, বাকিগুলো সবগুলো আমাদেরকে পেমেন্ট করে কাজ করতে হবে। তো এখানে আসেন একটা দেখেন, আমরা যদি প্রথমে বিল ক্রিয়েট করি, এটা হলো ইনভয়েসের পার্ট, এটা আমরা ইনভয়েসটা পরে দেখি, আমরা বিলটা দেখি আগে, বিলস টু পে। সো এইখান থেকে আমরা একটা ট্যাব ওপেন করে নিলাম, এটা এখানে থাকুক। এই ট্যাবে দেখি আমরা এখানে কিছু বিল আছে, আমার এখানে আমরা নাই দেখি, আপনাদের এখানে কোনো বিল থাকবে না এবং আপনাদের খালি থাকবে নিউ বিল লেখা থাকবে জাস্ট। হ্যাঁ, এই যে নিউ বিলটা এটা মাঝখানে থাকবে, রাইট? এই নিউ বিল লেখাটা মাঝখানে আছে, এটাই এখানে তফাৎ। আমার এখানে কিছু বিল আছে ক্রিয়েট করা, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে। সো এখানে দেখেন আমাদের এই বিলের এখানে দেখার কিছু বিষয় আছে। এখানে দেখেন 5টা প্যানেল আছে, এখানে তো নিউ বিল আছে, আমি নিউ বিলে ক্রিয়েট করলে বিল ক্রিয়েট হবে, আমি সেটা বিলে ক্রিয়েশনে পড়া যাচ্ছি, তাকে আগে আমার এই 5টা প্যানেল আছে, 5টা প্যানেলগুলো আমি একটু দেখি। এখানে আছে কি অল মানে এখানে অনেক কিছুই আছে। আমি অল তো আপনার এমনি বুঝবেন কি আছে, পরে দেখি। ড্রাফট, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাওয়েটিং পেমেন্ট, পেইড, রিপিটিং, এই 5টা প্যানেলে কি ড্রাফটে কি আপনি ড্রাফটে আপনি কোনো যদি দেখেন, আমার ড্রাফটে কোনো বিল নাই তাই আপনাদের মতোই দেখাচ্ছে, আপনি ড্রাফটে কোনো বিল ক্রিয়েট করে রেখে দিতে পারবেন, অর্থাৎ এই বিলটা ড্রাফট অবস্থায় আছে, মানে আপনার কোনো পারচেজ অথবা কোনো পেয়েবল ও বিলটা ক্রিয়েট হবে ঠিকই, কিন্তু কোনো ইমপ্যাক্ট পড়বে না আপনার অ্যাকাউন্টসের উপরে, আপনার কোনো ধরনের কোনো ইমপ্যাক্ট পড়বে না, কিন্তু আপনার বিলটা আপনি ক্রিয়েট করে রেখে দিতে পারবেন ড্রাফটে যদি আপনি কোনো বিল রাখেন। তাহলে নাম্বার 1। নাম্বার 2, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, পরের স্টেপ অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। সো অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, আমি জাস্ট প্রথমে একটু আপনাদের ব্রিফ করি ব্যাপারগুলো, আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সো অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল ড্রাফটের পরের স্টেজ, অর্থাৎ এই যে যেমন ধরেন আমরা এখানে কিছু স্টেপ করলাম, যে ধরেন এই যে গুডস রিসিভ নোট, হ্যাঁ, গুডস ডিসপ্যাচ নোট, এটা হলো ফিজিক্যালি আপনার
কি বলে অ্যাকসেপ্টেন্স লেটার বা এই টাইপের, তাই না, যে এগুলো ফিজিক্যালি করতেছি। এখন যদি অনলাইনের ক্ষেত্রে হয়, মানে এগুলোর ক্ষেত্রে ধরেন যে বিজনেসের ওনার যে এইটাকে পেমেন্ট করবে, সে পেমেন্ট করার আগে কিছু স্টেপ আছে যে সে ঠিকমতো বিলগুলো প্রিপেয়ার করেছে কিনা, সবগুলো ডকুমেন্ট ঠিকমতো এসেছে কিনা, এটা কনফার্মেশন চাই। সাপোজ ধরেন এই যে এসিগুলো রিসিভ হলো, এটা তার ওয়্যার হাউসে ঢুকলে কিন্তু আবার আরেকটা ডকুমেন্ট আসবে তার ওয়্যার হাউস একটা নতুন করে এই 5টা এসি ঢুকলো, এবং সেখান থেকে আরেকটা লেটার ইস্যু করবে অ্যাকাউন্টসকে দেওয়ার জন্য, যে অ্যাকাউন্টস আমি এখানে গুডস রিসিভ নোটও পেয়েছি, অ্যাকাউন্ট দেখবে যে গুডস রিসিভ নোট পেয়েছে, তারপরে ওয়্যার হাউস যে সেটা রিসিভ করেছে ওয়্যার হাউসের ওই রিসিভ নোটটা আছে, এবং র্যাঙ্কস থেকে পরবর্তীতে বিলটা পেয়েছে। এই সবগুলো বিলগুলো ঠিক মতো আছে কিনা সেটা হলো পরবর্তী স্টেজে। যদি আপনার জুনিয়র একজন বিলটা ক্রিয়েট করলো, হ্যাঁ, তারপরের স্টেপে সে চেক করলো যে এই সবগুলো ডকুমেন্টস এসেছে কিনা, ইয়েস এসেছে, তাহলে এবার আমি র্যাঙ্কসকে পেমেন্ট করার জন্য এটা অ্যাকসেপ্ট করলাম, এই বিলটাকে আমি অ্যাকসেপ্ট করলাম। সো ড্রাফটের পরবর্তী স্টেজে আমি যদি অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে দেই, তাহলে ওই স্টেজে এটা বসে থাকবে, সেখানেও এই বিলের কোনো ইম্প্যাক্ট আমার কোনো অ্যাকাউন্টসে পড়বে না, যতক্ষণ পর্যন্ত না অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অর্থাৎ এই প্যানেলে থাকা কোনো একটা বিলকে আমি অ্যাপ্রুভ না করব। কিসের জন্য? বিল পেমেন্টের জন্য, যে আমি বিল পেমেন্ট করতে রাজি আছি, ইয়াস। সো যখন আমি ওখানে অ্যাপ্রুভ দিব, তখনই সেটা অ্যাওয়েটিং পেমেন্টে যাবে। আর এই অ্যাওয়েটিং পেমেন্টটা হলো সেই জার্নাল এন্ট্রি, যেই জার্নাল এন্ট্রির ব্যাপারে আমরা বলতেছিলাম, অফিস ইকুইপমেন্ট ডেবিট আর র্যাঙ্কস ক্রেডিট। হ্যাঁ, তো এটা হলো সেই এন্ট্রি। এইখানে আমরা যখনই এটা অ্যাপ্রুভ করে দিব, এই অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে অ্যাপ্রুভ করার সাথে সাথে সেটা অ্যাওয়েটিং পেমেন্টে যাবে, এবং তখনই ওই জার্নালটা ক্রিয়েট হয়ে যাবে, আর আমার এখানে বিলটা দেখাবে। আমার এখানে বিল দেখাবে, কিন্তু ও কিন্তু ইন্টারনালি জার্নাল ক্রিয়েট হবে, যেটা আমরা অলরেডি কিন্তু দেখেছিলাম রিপোর্টে, যখন আমরা দেখতেছিলাম যে আমরা যে ট্রানজাকশনগুলো করতেছিলাম, ভিতরে কিন্তু ডেবিট ক্রেডিট ওখানে ক্রিয়েট হচ্ছিল। সো এইটা হলো অ্যাওয়েটিং পেমেন্ট। এবং যখন আমি বিলটা পেমেন্ট করে দিব, যেটা আমাদের পেমেন্ট জার্নাল, যেটা বললাম যে র্যাঙ্কস ডেবিট আর ক্যাশ অর ব্যাংক ক্রেডিট, সো তখন আমার বিলটা পেমেন্ট হয়ে যাবে। তখন আমার এখানে পেইড বিল দেখাবে, যেমন এখানে আরো কিছু পেইড বিল আছে, দেখেন এই যে এগুলো সবগুলো পেইড বিল এখানে দেখাচ্ছে যে এগুলো পেমেন্ট হয়ে গেছে। যেটা অ্যাওয়েটিং পেমেন্ট, একটা বিল আছে যেটা এখনো পেমেন্ট হয় নাই, সেটা এখানে যে ডিউ দেখাচ্ছে, পেইড 0 ডিউ এখানে দেখাচ্ছে। আর অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে কোনো বিল নাই, এবং ড্রাফটেও কোনো বিল নাই। আর রিপিটিং কি, আপনার যদি একই বিলই যদি প্রতি মাসে করতে হয়, তাহলে আপনি চাইলে এখানে রিপিটিং বিল এখানে থাকতে পারেন। এটা তেমন কিছুই না, আমাদের এগুলাই হলো মেইন কাজ, হলো আমাদের অ্যাওয়েটিং পেমেন্ট, পেইড, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, এগুলো নিয়ে কাজ করতে পারেন। সো অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে আরেকটা আছে, কন্ট্রোল চেকও হতে পারে। তো অনেকে বিল ক্রিয়েট করলো, সেটা ঠিক মতো হয় নাই, সো সে যদি নতুন হয়, তাকে দিয়ে আপনি বিল যে কাজটা করালেন, যেটা আমি বললাম যে কালকে আমি যে কাজটা মানে ভাবছিলাম যে ও সবকিছু করছে, তো তার ওইটা যদি ওইরকম সাবমিশন টাইপের হইতো, তাহলে তো ঝামেলা হইতো, তাই না? তো তার একটা লেয়ারে আমি ছিলাম, যাতে করে আমারকে পাস না করে সে যেন যেতে না পারে। দ্যাটস ওয়াই যখন আমি কাজটা নিলাম, নেওয়ার পর আমি চেক করলাম যে ঠিক আছে, সে অনেক কিছুই করে নাই, অনেক কিছু ইনপুট দেয় নাই, সে কি দেয় নাই সে নিজে জানে না, আসলে স্বাভাবিক, মানে সে জুনিয়র, সে জানে না। আমাকে কি করলো, চেক করে করে আমি ওগুলাকে ফিল আপ করতে হলো, দেন আমার কাজের জন্য আমি ওটা প্রিপেয়ার করে দেন আমি কাজ করলাম। একই রকম ভাবে ড্রাফটেও একই রকম, যে কারো এরকম থাকতেই পারে যে সে ইনিশিয়ালি সে বিল যা যা পেয়েছে এটা দিয়ে ক্রিয়েট করলো, সো ওইটা চেক করার জন্য আরেকটা স্টেপ থাকতে পারে, যে সে ওগুলো ঠিক আছে, ওইটা করার জন্য সে তার সিনিয়র কাউকে, যারা এটাকে বিলটা পেমেন্ট করার মতো যাদের আর কি অথরিটি আছে, তো তাদেরকে সে ইয়ে করবে। অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল শুধুমাত্র তারাই ওই বিলগুলো অ্যাপ্রুভ করতে পারবে। হ্যাঁ, দেন অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল করার পরে অ্যাওয়েটিং পেমেন্ট। তো এবার অ্যাকাউন্টস যখন সবকিছু যে অ্যাকাউন্টস দিল, অ্যাকাউন্টস বললো যে ঠিক আছে, হ্যাঁ আমি এইটা এবার পেমেন্ট করতে পারি, ঠিক আছে আমি এটা পেমেন্ট করবো। যখন অ্যাওয়েটিং পেমেন্ট দেখে অ্যাকাউন্টস পেমেন্ট করবে। আর এই যে এক্সেসের যে লেয়ারটা, এই এক্সেসের লেয়ারটা আপনারা পাবেন ইউজার এক্সেসে। ওখানে কিন্তু লেখা আছে, আপনারা দেখবেন ইনভয়েস ড্রাফট, ওখানে লেখা আছে ইনভয়েস অনলি, অর্থাৎ অনেকে আছে তারা শুধুমাত্র এই ড্রাফটই ক্রিয়েট করতে পারবে, তারা যত বিলই ক্রিয়েট করুক না কেন তাদের ওইখানে দেখাবে সেভ, কিন্তু তাদের বিলটা কখনো অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল পার হয়ে অ্যাওয়েটিং পেমেন্টে আসতে পারবে না। তাদের যে এক্সেস লেভেলটা সেটা অতটুকুই দেয়া আছে সর্বোচ্চ, তারা সবকিছুই করতে পারবে, কিন্তু কখনোই সেটা ফাইনালি রিকগনাইজ হবে না। রিকগনাইজ হওয়ার আরেকটা স্টেপ বা একটা লেয়ার থেকে যাবে, সব সময় থেকে যাবে, ওটা তাদেরকে ইউজার অ্যাক্সেসটা ওইভাবে করেই দেয়া আছে।
একই রকম ভাবে স্ট্যান্ডার্ড আরো কিছু ইউজার অ্যাক্সেস আছে এবং আপনি চাইলে কিছু কমাইতে বাড়াতে পারেন ওই ভিতরের মধ্যে, কিন্তু টিক আনটিকের অনেকগুলো আপনার অ্যাক্সেস আপনার আছে, হ্যাঁ অপশন আছে, আপনারা ওটা চাইলে এগুলো দেখতে পারেন। সো ওইখানেও আপনি এই ইউজার অ্যাক্সেসটা আপনি কোনো জুনিয়রকে দিলেন, এটা সবকিছু দেখবেন, সে রিপোর্ট দেখতে পারবে, কিন্তু সে কখনো রিপোর্টে ঢুকে কখনো কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, সে শুধু দেখতেই পারবে এবং সে শুধু বিলটা ক্রিয়েট করলে তার ড্রাফট অথবা অ্যাডিং অ্যাপ্রুভাল পর্যন্তই থাকবে, এটা অ্যাপ্রুভ করার ফাইনাল অথরিটি তার থাকবে না, এটা ইউজার অ্যাক্সেস থেকে কন্ট্রোল করতে পারবে। এবার আসেন আমাদের এই প্যানেলগুলোর পরিচিতি শেষ, এবার আসেন আমরা এগুলোর ইউজিংটা দেখব। আমি এখানে অলই রাখলাম যেভাবে ছিল। আসেন আমরা একটা বিল ক্রিয়েট করি, দেওয়া আমরা দিব নিউ বিল। নিউ বিল আমরা জাস্ট যেই বিলটা বললাম সেটা নিয়ে কথা বলি। আমরা বিলটা কার কাছ থেকে পেয়েছি? র্যাঙ্কস, হ্যাঁ র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড। ওকে, আমার এখানে আগেই ক্রিয়েট করা ছিল। স্যার যদি আচ্ছা, এই জন্য চলে আসছে। ক্রিয়েট করা না থাকে আপনি একই রকম, আমরা তো রিকনসিলিয়েশন করার সময় দেখলাম ভাই অ্যাড কন্ট্যাক্ট ওখানে দেয়াই থাকে, না ক্রিয়েট করা থাকলে তো আসবে। আচ্ছা, আমরা এটা কিনেছি সাপোজ ধরেন জাস্ট 10 তারিখ দেই, লাস্ট স্যাটারডেতে কিনলাম। ডিউ ডেটটা কবে দিব? হ্যাঁ আচ্ছা, এই মাসের শেষ, আমরা 15 দিনের নেই, 25 তারিখ নেই, মানে জাস্ট 15 দিন নালে 1 মাস, একটা স্ট্যান্ডার্ড রাখি। আচ্ছা, আমরা তাহলে 15 দিন, তাহলে 10 তারিখ থেকে 15 দিন কত তারিখ? 25 তারিখ। আচ্ছা, যদি এটা আবার 7 তারিখ দেই তাহলে 25 তারিখ কবে? 15 দিন কবে? গুনতে হচ্ছে না? 22 তারিখ। আর কথা হলো যদি এরকম না হয়ে ধরেন আপনার তারিখ যেটাই হোক না কেন, আপনার কতদিন? 15 দিন, মানে আপনার ক্রেডিট পিরিয়ড হলো 15 দিন, মানে এটা একটা আপনার স্ট্যান্ডার্ড, সব ক্ষেত্রে আপনি এটা ফলো করেন। আপনি দেন 3 দিনও টাকা দেন অথবা 7 দিনও টাকা দেন, অথবা কিন্তু আপনি ওকে ডিউ ডেটটা দেখাবেন হলো 15 দিন, যেই দিন বিল করবেন তার থেকে 15 দিন। এর বসে বসে আপনি ডেট গুনতে হবে, তাই না? এত 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 না 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 না, আমি বলছি ডিউ ডেটটা এখানে দিতে হয়, সেই ডিউ ডেটটা আপনি কিভাবে সহজে দিতে পারেন আমি সেটাই দেখাচ্ছি। তো সেখানে আপনি হলো দিন না গুনে জাস্ট আপনি কি করবেন, একটা প্লাস সাইন দিবেন এবং 15 দিয়ে দিবেন, এন্টার দিবেন, ও আপনার ডেটটা ধরে নেবেন। অর্থাৎ আপনি এখানে ডেট যাই দেন, আপনার আসলে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই যে আসলে 15 দিন হলে যোগ কত হয়, এই হয়, কোনো প্রয়োজন নাই। জাস্ট ওইখানে আপনি একটা প্লাস দিয়ে যতদিন আপনি ডিউ ডেটের আপনার যে পলিসি আছে অথবা তার সাথে কথা আছে, আপনি ওখানে জাস্ট অত নাম্বার দিয়ে এন্টার দিবেন, ডিউ ডেটটা চলে আসবে। আর এখানে রেফারেন্স, ইনভয়েসের কোনো রেফারেন্স থাকলে ইনভয়েস যে নাম্বারটা আছে, আপনি ইনভয়েসের নাম্বারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এই হলো আপনার এইটা ফিল আপ হয়ে গেল। আমার এখানে রেফারেন্স দিলাম। এবার হলো আমি ডিটেলস, এখানে আপনার আইটেম দিতে পারেন, কিন্তু আইটেম এখানে কয়দিন পর আপনার অ্যাড করা লাগবে। এই আইটেমগুলো আসলে অ্যাড করার তেমন আসলে প্রয়োজন নাই, কারণ হলো আপনার এই যে পারচেসগুলো বা এইগুলো আসলে মানে কন্টিনিউয়াস আসলে প্রসেস না যে আপনি বারবার এসি কিনবেন বারবার, এগুলো আসলে সেগুলোর ক্ষেত্রে লাগে যেগুলো আসলে আপনি কন্টিনিউয়াসলি কিনতে চান, তো সেক্ষেত্রে আপনি তখন হয়তো এগুলো অ্যাড করে নিতে পারেন। আচ্ছা, এবার আসেন আপনি এখানে কি কিনেছেন? এয়ার কন্ডিশনার 2 টন, কয়টা কিনেছেন? 5টা, রাইট? একটার দাম কত করে পড়বে? 80,000, 1 লাখ এরকম? আচ্ছা, 1 লাখই দিই আমরা, জাস্ট একটা সমানই রাখি, 1 লাখ করে ইউনিট প্রাইস 1 লাখ। কয়টা কিনেছি? 5টা। দেখেন এখানে 5 লাখ চলে আসলো না? ফাইন। সো এবার আসেন, আমি এটা কিনেছি, এটা আমার কোন অ্যাকাউন্টে যাবে? ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, ওকে। আচ্ছা, এখানে আসলে ভ্যাটের একটা ইম্প্যাক্ট আছে, আমরা এখন ভ্যাটের ইম্প্যাক্টটা দেখবো না, একটু পরে দেখবো। সো আমি এটা উঠিয়ে দিলাম। ট্যাক্স রেট, এখানে আমাকে এটা ফিল আপ করতেই হবে, সো আমি এখানে নো ভিএটি দিচ্ছি। আচ্ছা, গেল। তাহলে আমার এটা
দেখেন এই যে ঠিক আছে কিনা, মানে ডেসক্রিপশন সাথে আমার যে ডকুমেন্টগুলো থাকবে, এই যে গুডস রিসিভ নোট, বিল, অথবা আমার যে ওয়্যার হাউস এটা রিসিভ হয়েছে সেই ডকুমেন্টগুলো, এগুলো স্ক্যান কপি অথবা সফট কপি যদি থাকে তাহলে আমি সেটা অ্যাটাচ করে দিতে পারি। এই বিলের যে সাপোর্টিং, আমি এই বিলটা কি ডকুমেন্ট দেখে করলাম, এই বিলটা তো আমি এমনি এমনি করি নাই, তাই না? আমার তো কোনো সাপোর্টিং ছিল, সেগুলো দেখেই তো আমি করলাম, আলটিমেটলি ওইটার জন্যই তো করা। তাহলে এই যে এখানে দেখেন একটা সাইন আছে, এইখানে আমি এগুলো আপলোড করতে পারবো। এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি একটা, জাস্ট এখানে এটা রিলেটেড কোনো ইয়ে নাই, আমি জাস্ট একটা ইয়ে করি, ধরেন এখানে আপনার আছে, জাস্ট এখান থেকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলেই হবে। অথবা আপনি জাস্ট এই ডকুমেন্টটা এখানে এমনিতে ছাড়লে হবে, ওখানে লাগবে না, ওটা ওপেন করা লাগবে না, জাস্ট এখানে ছেড়ে দিলে এটা আপলোড হয়ে যাবে। দুইটা ডকুমেন্ট, চাইলে 3টা ডকুমেন্ট দিতে পারেন, কিন্তু একটা ডকুমেন্টের এখানে সর্বোচ্চ রেঞ্জ আছে মেবি 2 MB, মানে একটা ডকুমেন্ট 2 MB বেশি হলে ও নিতে পারে না। আপনি চাইলে ভেঙে ভেঙে, ধরেন আপনার 10 MB হলো, আপনি জাস্ট ভেঙে ভেঙে ওইটা 5টা ডকুমেন্ট, 10টা ডকুমেন্ট দিতে পারেন। সো এই যে আপনার ডকুমেন্ট যদি আপনার বেশি হয়ে যায়, ভুল ডকুমেন্ট দিয়ে ফেলেন, তাহলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। এই যে এখানে যাবে, ওই ডকুমেন্ট সিলেক্ট করবেন, কি ডকুমেন্ট চাইলে দেখতে পারবেন। এই যে দেখে বুঝলেন যে এটা আসলে এই রিলেটেড ডকুমেন্ট না। হ্যাঁ, এই যে আমি এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা আমি চাইলে আরো বড় করতে পারবো, ডকুমেন্ট যদি বুঝতে সমস্যা হয় এই যে বড় করতে পারবো। কন্ট্রোল আমি এখানে প্লাস মাইনাস করার সিস্টেম আছে, স্ক্রল করতে পারবেন, দেখতে পারবেন, পুরো ডকুমেন্টটাই দেখা যাবে। আচ্ছা, এটা তো আসলে এটা ডকুমেন্ট চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, চাইলে এখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। এটা আপনি রোটেট করতে পারবেন, ডকুমেন্ট যদি এভাবে থাকে আপনি রোটেট করে ঘুরিয়ে দেখতে পারবেন। ক্লিয়ার? এখানে যদি পেজ থেকে ডকুমেন্টের অনেকগুলো, সেই পেজটা এখান থেকে ওপেন হয়ে যাবে। সো সবগুলো অপশন এখান থেকে দেখে নিলাম। আচ্ছা, ফিড টু পেজ এটা এইভাবে থাকে। আচ্ছা যাক, এখন আমার এই ডকুমেন্টটা আমি ক্লোজ করার যে অপশন আছে এখানে আমি ক্লোজ করি, অথবা পাশেও আমি রাখতে পারি, এই যে পাশে থাকবে, আমি এই বিলের পাশে এই ডকুমেন্টটা ওপেন হয়ে থাকবে, এখানে অপশনটাও আছে, চাইলে আবার বড় করতে পারি। এই সবকিছু শেষ, এটা আমি এখন আর চাচ্ছি না, এটা আমি বুঝতে পেরেছি এই ডকুমেন্টটা আমার আসলে ভুল ডকুমেন্ট আপলোড করেছি। সো আমি এটা ক্লোজ করে দিলাম, এবং আমার এখান থেকে এই যে ডকুমেন্টটা এখানে দেখেন রেড একটা এখানে শিফট করা যায়, আমি এটা সিলেক্ট করলাম, দেখেন ক্লিক করলাম, এখানে ডিলিট আর রিমুভ সেভ টু ফাইল লাইব্রেরি। আমি ফাইল লাইব্রেরিতে সেভ করতে চাচ্ছি না, আমি পুরোটা ডিলিটই করতে যাচ্ছি। সো ডিলিট হয়ে গেল। একই রকম ভাবে এইটাও আমার আসলে ভুল এসেছে, আমি এটাও ডিলিট করে দিলাম, এই ডকুমেন্ট ঠিক আছে, সো এটা থেকে গেল। সো আমার এই বিলের সাপোর্টিংটাও এখানে আছে, আর এই বিলটা আমি সেই অনুযায়ী করলাম। এবার আসেন, আমি এখন এগুলো নিয়ে কিছু বলতেছি না, এগুলো আমার আরো পরের স্টেপে আসতেছে। সো আমি জাস্ট সিম্পল এই বিলটা ক্রিয়েট করলাম। এবার আসেন, আমার এখানে কিছু জিনিস ছিল, মনে আছে যে বিলস টু পেতে আমার কি কি ছিল? আমার এখানে কি কি ছিল দেখেন তো, এক ছিল অ্যাওয়েটিং পেমেন্ট, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, ড্রাফট, তাই না? এই অপশনগুলো। তো আমি চাচ্ছি এই বিলটাকে আমি শুরু থেকেই মানে নিয়ে আসতে, যে ড্রাফট করব, ড্রাফটের পরে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে যাবে, অ্যাওয়েটিং পেমেন্টে যাবে, এইভাবে করে আসবে। আমি বিলটা আমার এখনো প্রিপেয়ার করিনি, প্রিপেয়ার করা শেষ। এবার আমি এটা কিভাবে ড্রাফটে রাখবো, আমি চাচ্ছি আমার বিলে কোনো ভুল আছে কিনা, আমি তো জুনিয়র, আমি আসলে আমার বিলে কোনো ভুল হয়েছে কিনা আবার সেটা যেন একজন চেক করতে পারে, অথবা আমি যাই করি সেটা ড্রাফটে থাকবে। তাহলে দেখেন এইখানে সেভ ড্রাফট, এখানে সেভ ড্রাফট আছে, যেহেতু আমি পুরো ফুল অ্যাক্সেস আছে আমার, দ্যাটস ওয়াই আমার জন্য অ্যাপ্রুভ এই অপশনটা ওপেন আছে আমার জন্য। কিন্তু অন্য যে থাকবে, যার আসলে অ্যাক্সেসটা লিমিট করা, তার ক্ষেত্রে শুধু এই অপশনটাই থাকবে, সেভ অ্যাজ ড্রাফট। এবং দেখেন আরেকটা আছে, এবং সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল। আমি ড্রাফট হিসেবে রাখতে পারি, অথবা আমি যদি সাবমিট ফর অ্যাপ্রুভাল দেই তখনও সরাসরি ড্রাফটে না থেকে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে চলে আসবে। সো আমি অ্যাকচুয়ালি দিব শুধুমাত্র সেভ অ্যাজ ড্রাফট, কারণ আমি প্রথম বিলটা ক্রিয়েট করছি, শুধু ড্রাফটে থাকবে। আমি ক্রিয়েট করলাম, এটা ড্রাফটে থাকার কথা। এখন আমরা দেখি ড্রাফটে আছে কিনা। এই যে ড্রাফটে একটা বিল দেখাচ্ছে, দেখেন 1 দেখাচ্ছে, এই যে র্যাঙ্কস ইলেকট্রনিক্স, ইনভয়েস রেফারেন্স, এইটা ডেট, এইটা ডিউ ডেট হলো 22 অগস্ট, যেটা দিলাম। ডিউ কত? 5 লাখ, কিন্তু অ্যামাউন্ট ডিউ মানে ওইভাবে করে লেখা না, ফাইল আছে, এটাতে কিন্তু ফাইল অ্যাটাচ করা আছে একটা, যদি 2টা দিতাম তাহলে এখানে 2টা দেখাতো।
চাইলে এটা এখান থেকে ডিলিট অথবা প্রিন্ট অথবা সাবমিট করে অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রুভাল সবটাই সামনে এখানে ওকে করা যাবে, যেহেতু আমার এক্সেস আছে ফুল, এই জন্য সব অপশন চলে আসতেছে। অন্য ক্ষেত্রে এই অপশনগুলো এতগুলো থাকবে না, কম থাকবে। চাইলে ডিলিট করে দেওয়া যাবে, ড্রাফটের ফাইল যে কোনো সময় ডিলিট করে দেওয়া যায়, এবং এইটার কোনো ইম্প্যাক্ট আমার অ্যাকাউন্টসে বা আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে পড়ে নাই। যদি আমি দেখতে চাই তাহলে আসেন দেখি, আমি যেটা দেখছি কোথায় যাব, রিপোর্টসে আমার আসলে পড়েছে কিনা সেটা দেখি। রিপোর্টসে গেলাম, রিপোর্টসে যে আমি ব্যালেন্স শিট এবং প্রফিট অ্যান্ড লস দুইটাই দেখতে পারি। প্রফিট অ্যান্ড লস ওপেন করলাম, ব্যালেন্স শিট ওপেন করলাম। আমার ব্যালেন্স শিটে যদি আমি দেখি, যেহেতু আমার অফিস ইকুইপমেন্ট এখানে একটা দেখাচ্ছে 36,000, আমি দেখি এটা আমার আগের ডিসেম্বর 31, আর এটা আমার দেখেন অগাস্টের 24-এ, তার মানে এটা ওই পর্যন্ত আসে না। এখন আমি একটু ডেটটা চেঞ্জ করি, এটা অগাস্ট, এটা 24, এটা 23শে অগাস্ট দিলাম। ফাইন। সো দেখেন সেই অফিস ইকুইপমেন্ট 36,000, আগে যে ব্যালেন্সটা ছিল সেটাই আছে। যদি আমি একটু ভিতরে দেখতে চাই যে এটা কবে ছিল, আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এবং এখানে দেখি, দেখেন এটা ওপেনিং ব্যালেন্স, মানে এই পিরিয়ডে কোনো অফিস ইকুইপমেন্টে কোনো ট্রানজাকশন, এটা ওপেনিং ব্যালেন্স আগে থেকেই ছিল, সেইটাই এখানে চলে আসছে। রানিং ব্যালেন্স যেমন ডেবিট আগে থেকেই ছিল সেটাই আছে। তার মানে এই পিরিয়ডে আমার এই যে বিলটা আমি রেকর্ড করলাম এটার কোনো ইম্প্যাক্টই পড়ে নাই, কারণ এটা এখনো ড্রাফটে আছে। এবার আসেন পরের স্টেপে আমি যাই, আমি এটা চেক করলাম, আমি হলাম মিড লেভেলের একজন এমপ্লয়ি। সো আমি এটা এখানে আবার ওপেন করে আমি দেখতেছি যে বিলটা আসলে ঠিক আছে কিনা। যে আমাকে ইনিশিয়ালি দিয়েছে সে বিলটা সবকিছু ঠিক মতো এটা প্রিপেয়ার করেছে কিনা, এবং ডকুমেন্টও সব ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে, রাইট। সো আমি এবার দিব হলো পরের স্টেপে সাবমিট অ্যান্ড সেভ অ্যান্ড সাবমিট ফর অ্যাপ্রুভাল। সাবমিট ফর অ্যাপ্রুভাল দিলাম, দেখেন এখন আর ড্রাফটে কিন্তু নাই, কিন্তু ড্রাফটে 0, অ্যাওটিং অ্যাপ্রুভালে আবার 1। আচ্ছা, অ্যাওটিং পেমেন্টটা আগে থেকে আছে, এটা আপনারা কাউন্ট করার দরকার নেই, এটা তো আগে থেকেই আছে। অ্যাওটিং অ্যাপ্রুভালে 1 কোথায়, যে র্যাঙ্কস ইলেকট্রনিক্স, সেটা দেখেন এখনো কিন্তু অ্যামাউন্ট ডিউ পেইড এই ধরনের কোনো অপশন এখানে দেখাচ্ছে না, তখনই কিন্তু দেখিয়েছিল, আমি আগে যে শুরুতেই যে প্যানেলে দেখিয়েছিলাম। তো কারণ এবার আমি আবার আমার এই যে ব্যালেন্স শিটটা আপডেট করি, দেখি যে এখানেও ইম্প্যাক্ট পড়েছে কিনা। জাস্ট আমার তো করে আছে, শুধু আপডেট দিই, দেখেন আপডেট দিলাম কবে, অফিস ইকুইপমেন্ট জানুয়ারি 2001 থেকে 23শে অগাস্ট 2024 পর্যন্ত, জাস্ট এই পিরিয়ডের মধ্যে চলে আসলো। দেখেন কোনো নাই, ওপেনিং ব্যালেন্সই দেখাচ্ছে। তার মানে আমার অ্যাওটিং অ্যাপ্রুভাল শেষ, এবার সব কিছুই ঠিক আছে। আমি মিড লেভেলের একজন এমপ্লয়ি, সে বুঝলো যে এই ট্রানজ্যাকশন, বিল ক্রিয়েশন সব কিছুই ঠিক আছে, হ্যাঁ, এবং সে এটা আপারে, মানে আপার যেই যারা সিনিয়র আছে তাদের কাছে, যে এইটা সবকিছু ঠিক আছে, আপনি এটা পেমেন্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো সে এখানে বিলটাকে এখান থেকে কয়েকভাবে করা যায়, এখান থেকে অ্যাপ্রুভ করা যায়। আমরা জাস্ট বিলে আবার ভিতরে গেলাম, জাস্ট বিলটা চেক করলাম, দেখলাম ঠিক আছে। এইখান থেকে চাইলে আপনি এখানে এই যে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারেন, জাস্ট অ্যাপ্রুভ। এই যে অ্যাপ্রুভ হওয়ার পরে দেখেন বিলটা এখন দেখাচ্ছে অ্যাওয়েটিং পেমেন্ট, এখানে লেখা আসতেছে অ্যাওয়েটিং পেমেন্ট। এবং এবার আপনি নিচে দেখেন এইখানে বিলের এই যে অ্যামাউন্ট পেইড, মেকআপ পেমেন্ট, এই অপশনটা চলে আসছে, যেটা এতক্ষণ কোনোভাবেই ছিল না নিচে। যেই অপশনটা এই যে টেবিল, এখানে একটা বক্স, এই বক্সটা, এই পেমেন্টের যে বক্সটা দেখেন, অ্যাড পেমেন্ট, এখানে ডেট পেইড, অ্যামাউন্ট পেইড, পেইড ফ্রম রেফারেন্স, হ্যাঁ, এই অপশনটা এই বক্সটা এর আগে ছিলই না। যখন আমি অ্যাওটিং পেমেন্টে গেল আমার, তখনই এই বক্সটা ওপেন হয়ে গেল, চলে আসছে। এবং এখানে শো হিস্ট্রি, এখানে চলে আসছে শো হিস্ট্রি। আমি এখানে কে কখন কিভাবে ক্রিয়েট করেছে দেখেন। ফাইল আপলোড, আমি প্রথমে ফাইল আপলোড করলাম, এটা ক্রিয়েট করলাম, এডিট, এই যে এডিট করলাম একটু আগে, এডিট বলতে জাস্ট আমি যে পরের স্টেপে গেলাম, দেন লাস্টে আমি কি করলাম, অ্যাপ্রুভ দিলাম। আমি কবে দিয়েছি, কখন দিয়েছি, টাইম শো এখানে পাশে চলে এসেছে। এবং আমি ইনভয়েস, এই যে ইনভয়েসটা এখানে দিয়েছি। এবং আমি যদি কোনো এডিট করি সেখানে এটা দেখাবে আমি এইটা থেকে এটাতে এডিট করেছি, এটা পেইড ভার্সনে দেখায়। আমি এই যেখানে ডকুমেন্ট 3টা আপলোড করেছিলাম,
সেটাও এখানে দেখাচ্ছে যে আমি 3টা ডকুমেন্ট আপলোড করেছি। চাইলে আপনি এই ডকুমেন্টগুলো আবার ওখান থেকে দেখতে পারেন, যদি সেভ লাইব্রেরিতে থাকে দেখতে পারবেন। এখানে আছে কিনা আমি শিওর না, এখন আর এগুলো দেখাচ্ছে না। ওই ডকুমেন্টগুলো তো আমি লাইব্রেরিতে রাখিনি, সো দ্যাটস ওয়াই ও দেখাচ্ছে না, কারণ আমি তো পুরোপুরি ডিলিট করে দিয়েছি। লাইব্রেরিতে রাখলে ওখান থেকে দেখাতো যে কি কি আমি ডকুমেন্ট এখানে আপলোড করেছি এবং ওখানে থেকে আবার ডিলিট করেছি। ফাইন। সো এইখানে দেখেন এবার আমি যদি ব্যালেন্স শিটটা আপডেট দেই, এই যে চলে এসেছে দেখেন 5,36,000 আমার ক্লোজিং ব্যালেন্স। ক্লোজিং ব্যালেন্স কত? এই যে ক্লোজিং ব্যালেন্স 5,36,000 এবং এই যে 7ই আগস্টে পেয়েবল ইনভয়েস কে র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেড, এটা ওকে দেখাচ্ছে, এবং এয়ার কন্ডিশনার 2 টন। ইনভয়েস রেফারেন্স এই যে ডেবিট, আমি তো ডেবিট ক্রেডিট কিছু দেই নাই, দিয়েছিলাম দেই নাই, কিন্তু ওরা এখানে ডেবিট দিল এবং ডেবিট ব্যালেন্স বাড়ায় দিল। এই যে 5,36,000, এটা জাস্ট গ্রস, এটা হলো 5 লাখ ঢুকছে ওইটাই দেখাচ্ছে। আলটিমেটলি ক্লোজিং ব্যালেন্স 5,36,000। এবার আপনি আরেকটা জিনিস দেখবেন, আমার তো লায়াবিলিটিও বাড়ার কথা, রাইট? এবার যখনই মানে এটা আমার অ্যাকসেপ্টেড হয়েছে এই বিলটা, তখন তো আমার লায়াবিলিটি বাড়বে, যেহেতু আমি র্যাঙ্কসকে কোনো পেমেন্ট করি নাই এখন পর্যন্ত। তাহলে এবার আমি ব্যালেন্স শিটে আবার যাই, একটু ব্যাক করি। প্রফিট এন্ড লসে তো আমার আসলে ইম্প্যাক্টটা থাকার কথা না, কারণ যেহেতু আমি অ্যাসেট কিনেছি এবং ওইটা লায়াবিলিটিতে আছে। আমি এখান থেকে আরেকটা ব্যালেন্স শিট ওপেন করি। এবার দেখি এখানে আমি ডেটটা আজকে একটু ফিল্টার করে দেই। এই যে অফিস ইকুইপমেন্ট, আগের তো 36,000 ছিলই, এবার হলো আরো 5 লাখ। যদি আমি ক্লিক করি টানজিবল অ্যাসেটস, ও সরি এটা তো অ্যাসেটস গেল, আমি একটু দেখি, দাঁড়ান 1 মিনিট। আমার অ্যাকাউন্টস পেয়েবল কি আছে? ওকে, আমি এইটাতে দেখি ও এটার আন্ডার আছে কিনা, আমি সেটা দেখি। ক্লিক করলাম, ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে, যেহেতু এই যে আগের ছিল ওপেনিং ব্যালেন্স 14, ওই যে 14.46 আগেই ছিল ওপেনিং ব্যালেন্স। নতুন করে আসছে কে? র্যাঙ্কস। এই যে ডেসক্রিপশন, আমার অ্যাকাউন্টস পেবল যদি 5 জন থাকতো তাহলেও কিন্তু ওইভাবেই দেখাতো, বিল ওয়াইজ দেখাচ্ছে যে র্যাঙ্কসের থেকে এই যে র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড, কিন্তু আলাদা করে র্যাঙ্কসের নামটা সহ দিয়ে দিচ্ছে। ও কিন্তু অটো নমিনাল, আপনি কিন্তু নমিনাল লেজার ক্রিয়েট করেন নাই। হ্যাঁ, ওই যে র্যাঙ্কস ইলেকট্রনিক্স ক্রেডিট, ওইটা আপনি ক্রিয়েট করেন নাই, আপনি ওখানে কন্ট্যাক্টে দিয়েছেন যে র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড। ও কিন্তু ওইটাকেই দেখাচ্ছে যে ওর কাছ থেকেই ওই আপনার থেকে পেমেন্ট পাবে। আপনার অ্যাকাউন্টস পেয়েবলে কিন্তু র্যাঙ্কস ইলেকট্রনিক্সের নামটাই দেখাচ্ছে এবং আপনার অ্যাকাউন্টস পেয়েবলে ওই ব্যালেন্সটাই দেখাচ্ছে 5 লাখ। সবকিছু কিন্তু আসলে ভিতরে ও ক্রিয়েট করে ফেলছে। এবং এই যে দেখেন এটা ক্রেডিট দেখাচ্ছে, এবং ক্রেডিট ব্যালেন্স আগে 14 ছিল, এখন 5,14,46। ক্লোজিং ব্যালেন্সও সেম, এই যে এটা ক্লোজিং ব্যালেন্স। সো এইটা হলো আপনার এই যে বিল ক্রিয়েশন, এবং ইনভয়েসের ক্ষেত্রে একই রকম। যদি আমরা ইনভয়েসটা দেখি, ইনভয়েসটা আমরা এখনই দেখি, এটা ইনভয়েস, ইনভয়েসেস, এই যে একই রকম ড্রাফট, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাওয়েটিং পেমেন্ট, পেইড, রিপিটিং, সেম জিনিসই। আমরা যাব নিউ ইনভয়েসেস, আমরা নিউ ইনভয়েসে যদি যাই, আপনি চিন্তা করেন শুধু র্যাঙ্কসের সাইড থেকে চিন্তা করেন, মানে র্যাঙ্কস এই জিনিসটা সেল করছে, তাই না? মানে আমরা তো র্যাঙ্কস থেকে কিনেছি, এবার জাস্ট র্যাঙ্কসের সাইড থেকে চিন্তা করেন যে র্যাঙ্ক সেল করেছে ওই যে 5 টনের, সরি 2 টনের 5টা এসি। আচ্ছা, সেল করেছে হলো পিটিআই এর কাছে সেল করছে, হ্যাঁ ফাইন। সো এর নামে নাই, আমি কন্ট্রাক্টটা মাত্র ক্রিয়েট করলাম। কবে সেল করলো? 10 তারিখে, সরি 7 তারিখে সেল করছে, না? ডিউ ডেটটা ওদের সাথে কথা হয়েছে কবে? 15 দিন ওরা দিবে, তাহলে 22 তারিখে দেওয়ার কথা। ইনভয়েস রেফারেন্সটা হলো ইনভয়েস রেফারেন্স এখানে দেওয়া আছে কিন্তু, যে INV 5278।
INV 5278 ইনভয়েস, এটা হলো ওর ইনভয়েস। র্যাঙ্কস তো এই ইনভয়েসটা আগে ক্রিয়েট করেছে, যার কারণে তো ওরা এটা তাহলে র্যাঙ্কসের এই ইনভয়েসের রেফারেন্সটা কিন্তু তারা ওখানে বিলে আসলে দেখিয়েছে, তাই না? সো এখানে আরো আদার কোনো রেফারেন্স থাকলে, ওয়ার্ক অর্ডার থাকলে, ওই যে পারচেজ অর্ডার যদি থাকে, যেমন পিটিএ যদি তাদেরকে বলে যে এই আমি এতগুলো জিনিস কিনতেছে, তারা একটা ফর্মালি একটা কোনো কিছু পাঠাইছে, তাই না? ওইটারও তো একটা রেফারেন্স আছে, আপনি চাইলে সেখানে এই রেফারেন্সটা দিয়ে দিতে পারেন। এবং এইখানে এই যে দেখেন ডকুমেন্ট, এই যে ওই ডকুমেন্টটা আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। এবং আপনার এই র্যাঙ্কসেরও তো কিছু ফিজিক্যাল আবার এই ছিল, ডকুমেন্ট ছিল, ওই যে ওদের ওয়্যার হাউস থেকে যে প্রোডাক্টটা যাচ্ছে, হ্যাঁ, সেলসের, তো এইটাও তো ওদের অ্যাকাউন্ট দেখতে চাইবে র্যাঙ্কসের, যে তারাও তাদেরকে ওই অ্যাকাউন্ট এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করা হয়েছে, তো তারা এখানে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিতে পারে পার্ট করে, যে এটা হলো 5টা ডকুমেন্ট বা 3টা ডকুমেন্ট একটা সেলের জন্য। কি হবে, আগের ওয়্যার হাউস থেকে গুডস ডেলিভারি নোট ছিল, এবং এখান থেকে ক্লায়েন্ট আবার সেটা কাস্টমার সেটা আবার রিসিভ করেছে, এবং দেন ফাইনালি একটা সেলস ইনভয়েসে সে সিগনেচার করেছে, সেটার স্ক্যান কপি। তো 3টা ডকুমেন্ট একসাথে করে এখানে আপলোড করে দিতে পারে। এবার আসেন এইখানে আপলোড করলো, এবং সেই অনুযায়ী সে এবার ডেসক্রিপশনে লিখলো যে এয়ার কন্ডিশনার। এইখানে এটা অনেক সময় লেখার দরকার নাই, কারণ র্যাঙ্কসের ক্ষেত্রে আপনার তাদের এই প্রোডাক্টগুলো কি মানে সেম, এটা তাদের কন্টিনিউয়াসলি সেল হয়। পিটিআই তো সবসময় এয়ার কন্ডিশনার কিনবে না, কিন্তু র্যাঙ্কস তো সবসময় এয়ার কন্ডিশনার সেল করে, এটা তাদের মানে তারা সেল করে, এটা তারা এয়ার কন্ডিশনার সেল প্রতিদিনই তাদের এয়ার কন্ডিশনার 1টা 2টা 5টা তো সেল হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি চাইলে যে এখানে আইটেমে এটা আপনার অ্যাড করে নিতে পারেন। আপনার এখানে একটা আইটেম কোড দিয়ে আইটেম নেম, আইটেম আপনার এসির 2 টনের এসির একটা আইটেম কোড থাকবে, হ্যাঁ, বা 1 টনের 1 টনের একটা আইটেম কোড থাকবে, 1.5 টনের একটা আইটেম, 5 টনের 4 টনের একটা আইটেম কোড থাকবে, হ্যাঁ, আবার আপনার ব্র্যান্ডের উপরও আপনার আইটেম কোড আলাদা থাকতে পারে, তাই না? তো আমরা এটা এখানে দিলাম, ধরেন এটা ওয়ার্লপুল কিনলাম না, আইটেম কোড একটা জাস্ট আপনার দিতে পারেন WP2T, এটা আমি দিলাম আর কি, জাস্ট এরকম। আই সেল দিস আইটেম, এটা পারচেজ করি, ব্যাপারটা এমন না। ইউনিট প্রাইস কত, ইউনিট প্রাইস আপনি 1 লাখ টাকায় সেল করেন, হ্যাঁ, সেলস অ্যাকাউন্ট, ও সেলস অ্যাকাউন্টে হিট করবে, কোন অ্যাকাউন্টে, সেলস, জাস্ট সেলস অ্যাকাউন্টে হিট করবে। এবং ওর আপনি চাইলে ট্যাক্স রেট, আমরা এখন ট্যাক্স রেট নিয়ে কোনো কাজ করব না আপাতত, আমরা জাস্ট এটা নো ভিএটি রাখলাম, হ্যাঁ। সো সেলস ডিসিশন ওয়ার্লপুল এয়ার কন্ডিশনার, আর আই পারচেজ দিস আইটেম, আপনি তো এখন এটা আপনি পারচেজও করেন সেলও করেন, দুইটাই করেন। সো আমরা এখন এই যে এটা পারচেজ করতেছি না, আমরা আসলে ওই টাইপের কাজ দেখতেছি না, আমি শুধুমাত্র ইনভয়েসের ক্ষেত্রে এইটাই ধরতেছি, এই জন্য এটা আমি এইটা কোনোভাবে কাজ করতেছি। ফাইন, সো আমি এখানে এটা বাকিটা লিখে নিলাম, সেলস ডেসক্রিপশন ওয়ার্লপুল, আইটেম নেম হলো আপনার ওয়ার্লপুল এয়ার কন্ডিশনার। ফাইন, সেভ দিলাম। সো যখন আমি এখানে এই যে দিলাম আইটেম ওয়ার্লপুল, এই যে এয়ার কন্ডিশনার, এখানে ডেসক্রিপশন অটো এটা চলে এসেছে, চাইলে আপনি ডেসক্রিপশন আরো মানে এখানে দিতে পারেন, ওয়ার্লপুল এয়ার কন্ডিশনার 2 টন 2 টন, এটা আপনি এখানে লিখে দিতে পারেন। কয়টা অটো কিন্তু 1 লাখ চলে আসছে, কারণ হলে আপনার তো এটা সেট আপ করাই আছে, আপনি এখানে শুধু 5 দিবেন, আর এখানে অটোমেটিক্যালি ও প্রাইসটা নিয়ে নেবে, কারণ আপনি ওই আইটেমের ওই কোডের ওই আইটেমের আপনি সেলস প্রাইস কিন্তু আগেই ঠিক করে দিয়েছেন। এখানে যদি আপনি আইটেমটা সিলেক্ট করবেন, ও এটার প্রাইস ধরে নেবে এখানে কত, এবং ওই অ্যাকাউন্টও ধরবে, অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে যাবে সেটাও কিন্তু দেখেন চলে আসছে, এবং ট্যাক্স রেট সহ, ট্যাক্স রেট আমরা এখন ইউজ করতেছি না, সো নো ভিএটি দিয়ে রাখছি, সো ওটা নিয়ে নিছি, এবং 5 লাখ। এগুলো আমরা পরে দেখতেছি, পরে দেখবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সো এই তো, এখন আপনি চাইলে ড্রাফট, আমার এটা যে ইনিশিয়ালি যে সেলস রেকর্ড করে, যে যার ক্লার্ক আছে, যে সেলস ক্লার্ক, সে এটা পাইছে ডকুমেন্টগুলো সেখানে দিছে, তারপরের স্টেপে যে আছে সে হলো আবার এটা চেক করলো যে যেই সেলসটার কথা বলছে সবকিছু ডকুমেন্ট ঠিক আছে, ওকে ফাইন, সব ডকুমেন্ট সবকিছু ঠিক আছে, ফাইন, তাহলে আমি আমার নেক্সট যে স্টেপ আছে, যারা অ্যাকাউন্টস
তাদের কাছে, সরি অ্যাকাউন্টসের আগে যে তারপরের যে সিনিয়র আছে তার কাছে সে এটা হ্যান্ড ওভার করতেছে। কি হবে, সে যখন অ্যাপ্রুভ করবে তার কাছে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে সে চলে আসবে। সে যখন ঢুকে দেখবে যে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে মানে হলো আমার দায়িত্ব হলো অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল থেকে ওইটাকে অ্যাকাউন্টসের কাছে পাঠানো, যে অ্যাকাউন্টস তাকে চেঞ্জ করবে যে এইটা আমার পেমেন্টটা দেওয়ার জন্য। তো পরের স্টেপে গেল অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। এবার আমি আবার গেল এবং সে সেকেন্ড লেয়ারের যে এক্সিকিউটিভ আছে সে এটা সব চেক করে সে অ্যাপ্রুভ দিয়ে দিল। এবং যখনই অ্যাওয়েটিং এইটা আপনার এই যে দেখেন এখানেও কিন্তু পেমেন্ট করার অপশনটা এখন বক্সটা এখন ওপেন হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা নেক্সট ইয়াতে দেখব। সো এই হলো আমার। এবার যদি আমি সেলসে যাই, প্রফিট অ্যান্ড লস আমার কোথায় গেল, প্রফিট অ্যান্ড লস, এখন সেলসে এই যে 5 লাখ টাকা 31 ডিসেম্বর, জানুয়ারি 1 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত নিয়ে নিচ্ছে। হ্যাঁ, 5 লাখ টাকা সেলসে। আমি যদি একটু ভিতরে ক্লিক করি, এই যে রিসিভেবল ইনভয়েস পিটিআই ওয়ার্লপুল 2 টন। এই যে পিটিআই যে মানে ওদের কাছে সেল করেছে ওয়ার্লপুল এয়ার কন্ডিশনার 2 টন, ডেসক্রিপশন হলে এটা ছিল এবং ইনভয়েস রেফারেন্স এটা ক্রেডিট। সেলস তো ক্রেডিটই হওয়ার কথা, আরেকটা কি ডেবিট হওয়ার কথা, আমার ট্রেড রিসিভেবল, রাইট? তাহলে আমি সেটা পাবো ব্যালেন্স শিটে। সো আমি ব্যালেন্স শিটে গেলাম, এটা একটু আবার আপডেট করতে হবে, 24 দিয়ে দিলাম। আচ্ছা, অফিস ইকুইপমেন্ট আমার অ্যাসেটে থাকবে, এই যে অ্যাকাউন্টস রিসিভেবলে দেখাচ্ছে 5 লাখ, তাই না? সো আমি 5 লাখ দেখাচ্ছে, আমি ভিতরে যেয়ে দেখি আসলে কি আছে ব্যালেন্সটা। যদি 10টা থাকতো তাহলে কিন্তু 10টারই লিস্ট দেখাবে, ও মেইন তো ব্যালেন্স একটাই দেখাবে, দেন আরো যতগুলো থাকে ততগুলো। সো এই দেখেন এখানে রিসিভেবল ইনভয়েস ডেসক্রিপশন, এখানে দেখেন পিটিআই ওদের কাছেই আমার পাওনা আছে, আর এইখানে ইনভয়েস রেফারেন্স সহ দেয়া আছে যে এই ইনভয়েসের এগেইনস্টে ডেবিট, এটা আমার পাওনা আছে। তো আর আমার এখানে সেলস এতে যদি আমি যাই ইনভয়েসে এই যে দেখেন আমার এখানে অ্যাওয়েটিং পেমেন্টে আমার ওই ইনভয়েসটা পড়ে আছে, ডিউ দেখাচ্ছে, যেহেতু কোনো পেমেন্ট হয় নাই, পেইড 0, মানে আমি কোনো পেমেন্ট পাই নাই। সো এটাই।